শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই আরো একটি নতুন ক্লাসে আপনাদের স্বাগত। বাংলা সম্ভারের আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জন ধ্বনি। বাংলাদেশে বাংলা সেকেন্ড পেপারের বেসিক কিছু বিষয় বা বাংলার আপনি সন্ধি সমাজ বা বিভিন্ন প্রকৃতি প্রত্যয় করতে গেলে এই ক্লাসগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে উচ্চারণের ক্লাস। আর বর্ণ ও বর্ণব্যাকরণ বাংলাদেশের বিভিন্ন পরীক্ষা এবং সমস্ত শ্রেণীতেই এই টপিক্সটা রয়েছে। নবম দশম শ্রেণী থেকে নবম দশম শ্রেণীর এসএসসিতে এখান থেকে প্রশ্ন হতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটি করে প্রশ্ন থাকেই আমাদের স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের উপরে। এর আগে আমরা স্বরবর্ণের একটি ক্লাস নিয়েছি, যেটা আপনারা হচ্ছে আমাদের আই কার্ড থেকে দেখতে পারেন বা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বাকি ক্লাসগুলোর। তো এই ব্যঞ্জনবর্ণ থেকে আমরা বিগত সালে বিসিএস এবং বাংলাদেশ সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষাতেও প্রশ্ন আসতে দেখা গেছে। তাই আমরা কথা না বাড়িয়ে এক্ষুনি শুরু করব বর্ণ ও বর্ণপ্রকরণের ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন বর্ণের ক্লাসটি। আমরা ব্যঞ্জন বর্ণ প্রথমত যেটা দেখতে পাই যে ব্যঞ্জন বর্ণকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়। ব্যঞ্জন বর্ণকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়: মাত্রাগত, মাত্রাগত দিক থেকে কম্পন মাত্রার অনুযায়ী এবং বায়ুর প্রবাহের মাত্রার অনুযায়ী ব্যঞ্জন বর্ণকে ভাগ করা হয়। তার আগে আমরা জেনে আসি ব্যঞ্জন বর্ণ কতটি। আমাদের মোট ব্যঞ্জন বর্ণ কিন্তু 39টি। মোট ব্যঞ্জন বর্ণ কয়টি? 39টি। এই 39টি বর্ণের ধ্বনি কিন্তু 37টি। ধ্বনি কয়টি বলছিলাম? 30টি। ধ্বনি কতটি? 30টি। এবং বাংলার মোট ধ্বনি কতটি? 30টি। তো এই যে ধ্বনি এবং ধ্বনির কনফিউশন নিয়েও আমাদের আরো একটি ক্লাস দেওয়া আছে, যেটা লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন, এই ধ্বনি ব্যঞ্জন বর্ণ কয়টি বলছি? 39টি। এই 39টি ব্যঞ্জন বর্ণকে মাত্রাগত দিক থেকে তিনটা ভাগে ভাগ করা হয়: পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ হচ্ছে 26টি। পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি শিখছি আমরা? পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ 26টি। পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ 26টি এবং অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ 7টি। অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ 7টি আর মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ 6টি। মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? 6টি। তো আমরা এখান থেকে আমাদের বেসিক যে টপিক, এখানে নবম দশম শ্রেণী এইচএসসি পরীক্ষাগুলোতে প্রশ্ন হতে দেখা দেয় যে মাত্রাগত দিক থেকে পূর্ণমাত্রার ব্যঞ্জন বর্ণ 26টি, অর্ধমাত্রার 7টি এবং মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? 6টি। মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ 6টি। এবং কম্পন মাত্রার উপরে ব্যঞ্জন বর্ণ কত প্রকার? কম্পন মাত্রার উপরে ব্যঞ্জন বর্ণ দুই প্রকার: অঘোষ এবং ঘোষ ব্যঞ্জন। অঘোষ ব্যঞ্জন এবং ঘোষ ব্যঞ্জন। বায়ু প্রবাহের মাত্রার উপরেও ব্যঞ্জন বর্ণ দুই প্রকার: অল্প পান এবং মহাপান। তাহলে আমরা কম্পন মাত্রা এবং বায়ু প্রবাহের মাত্রার উপরে যে ব্যঞ্জন বর্ণের প্রকারভেদগুলো রয়েছে, আমরা প্রকারভেদগুলো এখানে আরো ব্যঞ্জন বর্ণকে ডিটেইলি বা বিস্তর আলোচনার মধ্য দিয়ে আমরা জানবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা এখানে একটি লেখা হয়েছে, যেটা আন্তর্জাতিক সুরকোড অনুযায়ী লেখা। ব্যাকরণ বা ভাষাতাত্ত্বিকবিদরা ভাষার বিশ্লেষণ বা ব্যাকরণিক বিশ্লেষণের ক্ষেত্রে এইগুলোকে এইভাবে আর কি সাজিয়ে। প্রথমে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জন। স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন। এই স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন কয়টি? স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন 16টি। স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন কয়টি? 16টি। এই 16টি স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জনগুলো কি কি একটু যদি আমরা এখানে দেখি তাহলে ভালো করে বুঝতে পারি। ক থেকে ম পর্যন্ত যে ব্যঞ্জনগুলো রয়েছে এই ব্যঞ্জনগুলোকে বলা হচ্ছে বর্গীয় ব্যঞ্জন। ক থেকে ম পর্যন্ত এই 25টি ব্যঞ্জনকে কি বলা হয়? বর্গীয় ব্যঞ্জন। এই 25টি বর্গীয় ব্যঞ্জনের মধ্যে আমাদের এই প্রত্যেকটা বর্গের যে প্রথম যে এই ক থেকে এই মানে 5 নম্বর বর্গ বা 5 নম্বর বর্ণ বাদ দিয়ে যে বর্ণগুলো থাকে সেখানে থাকে 20টি ব্যঞ্জন এবং তার মধ্যে থেকে চ বর্গীয় ব্যঞ্জন বাদ দিয়ে থাকে যে 16টি ব্যঞ্জন। এই 16টি ব্যঞ্জনকে বলা হয় স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জন। তো স্পৃষ্ট ব্যঞ্জন বা স্পর্শ ব্যঞ্জন কয়টি বললাম আমরা? 16টি। তো তারপরে আমাদের পরবর্তী যেটা দেখবো সেটা হচ্ছে কি যে বর্গীয় ব্যঞ্জন। আমরা বলছি বর্গীয় ব্যঞ্জন কতটি? বর্গীয় ব্যঞ্জন হচ্ছে 25টি। বর্গীয় ব্যঞ্জন কয়টি? 25টি। এই ক থেকে ম পর্যন্ত যে ব্যঞ্জনগুলো রয়েছে এই ব্যঞ্জনগুলোকে বলা হচ্ছে বর্গীয় ব্যঞ্জন। ক থেকে ম পর্যন্ত রয়েছে এই 25টি ব্যঞ্জনকে কি বলা হয়? বর্গীয় ব্যঞ্জন। তো এই 25টি বর্গীয় ব্যঞ্জনগুলোকে 5টি বর্গে ভাগ করা হয়। 25টি বর্গীয় ব্যঞ্জনকে কয়টি ভাগে ভাগ করা হয়? 5টি বর্গে ভাগ করা হয়। এই 5টি বর্গগুলোর নাম কি? ক বর্গীয় ব্যঞ্জন,
ক বর্গীয় ব্যঞ্জন, তারপরে আমরা দেখতে পারি চ বর্গীয় ব্যঞ্জন, তারপরে আমরা পরের ব্যঞ্জনটার বর্গের নাম হচ্ছে ট বর্গীয় ব্যঞ্জন, তারপরে দেখি ত বর্গীয় ব্যঞ্জন, আমাদের পরের ব্যঞ্জনটা হচ্ছে কি ত বর্গীয় ব্যঞ্জন, তারপরে যেটা দেখি সেটা হচ্ছে কি যে প বর্গীয় ব্যঞ্জন। তো এখানে আমাদের দেখেন এই বর্গগুলোর নামকরণ করা হয়েছে কেন, তার বর্গের প্রথম বর্ণের নাম অনুসরণ করে। এই নামটা কেন করা হলো প্রথম বর্ণের নাম অনুসরণ করে? এই সমস্যা ভাই আমাদের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, যেমন দেখেন আপনার বাবা মাকে, বাবা যখন আপনার মাকে ডাকে বা আপনার মা যখন আপনার বাবাকে ডাকে, আপনার বড় ভাই বা বড় বোন যেটাই থাকুক না কেন তার নাম ধরে ডাকে। তো এই যে এরা হচ্ছে বাড়ির প্রত্যেক বাড়ির কি বড় ছেলে, তাই এই বর্গগুলোর নামকরণ করা হয়েছে তার প্রথম বর্ণ অনুসরণ করে। তাই বর্গীয় ব্যঞ্জন 25টি, ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্গীয় ব্যঞ্জন। এই 25টি বর্গীয় ব্যঞ্জনকে আবার 5টি বর্গে ভাগ করা হয়, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। তো পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমরা এই যে 25টি বর্গীয় ব্যঞ্জন আমরা শিখলাম, স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন দেখলাম, কিন্তু আমরা এখান থেকে যে কম্পন মাত্রা অনুযায়ী যে ব্যঞ্জন 2 প্রকার, কম্পন মাত্রার অনুযায়ী ব্যঞ্জন কত প্রকার? 2 প্রকার। আবার হচ্ছে কি যে একটা অঘোষ ব্যঞ্জন আর একটা ঘোষ ব্যঞ্জন। আমরা কিভাবে বুঝবো যে কোনগুলো ঘোষ ব্যঞ্জন কোনগুলো অঘোষ ব্যঞ্জন? আপনি চাইলে এইখানে এই যে হাতটা এমন করে নিয়ে এই যে গলার এখানে ধরতে পারেন, ধরে আপনি ব্যঞ্জনগুলো উচ্চারণ করবেন, আস্তে চাপ দিবেন প্লিজ। তো এই যে এখানে উচ্চারণ করবেন কিভাবে, আপনি উচ্চারণ করেন ক, উচ্চারণ করেন খ, উচ্চারণ করেন গ, উচ্চারণ করেন ঘ। দেখেন কোন কোন বর্ণগুলো উচ্চারণের সময় গলার কম্পনটা বেশি লাগে আর কোন কোন অঞ্চল হচ্ছে উচ্চারণ করার সময় কম্পনটা কম লাগে। যেইগুলোতে উচ্চারণ করার সময় কম্পন বেশি লাগে সেগুলো হচ্ছে ঘোষ ব্যঞ্জন, আর যেগুলো উচ্চারণ করার সময় কম্পন কম লাগে সেগুলো কি অঘোষ ব্যঞ্জন। এখন আপনি যদি উচ্চারণ করেও বুঝতে না পারেন তাহলে আমি আছি এদিকে দেখেন, প্রত্যেক বর্গের প্রথম এবং দ্বিতীয় ব্যঞ্জন, প্রত্যেক বর্গের প্রথম এবং দ্বিতীয় ব্যঞ্জনকে বলা হচ্ছে অঘোষ ব্যঞ্জন। কি বলা হচ্ছে? অঘোষ ব্যঞ্জন। এবং তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম ব্যঞ্জনকে বলা হচ্ছে ঘোষ ব্যঞ্জন। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ব্যঞ্জনকে কি বলা হচ্ছে? ঘোষ ব্যঞ্জন। তো তাহলে আমাদের যদি প্রশ্ন হয় নিচের কোনটি অঘোষ ব্যঞ্জন, নিচের কোনটি ঘোষ ব্যঞ্জন, তার মানে অঘোষ কোনগুলো? ক চ ট ত প, খ চ ঠ থ ফ, প ক চ ট ত প, খ চ ঠ থ ফ, এগুলো হচ্ছে অঘোষ। এখন এই যে নিচের এই ব্যঞ্জনগুলো এইভাবে লেখার কারণ কি ভাই? এই প্রত্যেক লাইনের প্রথম এবং দ্বিতীয় ব্যঞ্জন হচ্ছে অঘোষ এবং তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ব্যঞ্জন কি ঘোষ ব্যঞ্জন। নিচের এইগুলো অঘোষের মধ্যে, এইগুলো ঘোষ ব্যঞ্জনের মধ্যে পড়ছে। তাহলে আমরা যদি এখন এই জায়গাতে দেখি যে কোনগুলো অঘোষ ব্যঞ্জন এবং কোনগুলো ঘোষ ব্যঞ্জন, আমরা এখানে দেখছি প্রত্যেক বর্গের প্রথম এবং দ্বিতীয় ব্যঞ্জনটা কি অঘোষ এবং তৃতীয়, চতুর্থ ব্যঞ্জনটা ঘোষ। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রথম ও দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনটা কি প্রথম এবং দ্বিতীয় ব্যঞ্জনটা হচ্ছে অঘোষ, আর তৃতীয়, চতুর্থ ও পঞ্চম কি পঞ্চম ব্যঞ্জনটা হচ্ছে কি ঘোষ। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমটা কি ঘোষ। তাহলে আমরা কম্পন মাত্রার উপরে ভিত্তি করে যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ 2 প্রকার, সেটা কি একটা অঘোষ আর একটা ঘোষ। তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে নিচের কোনগুলো অঘোষ ব্যঞ্জন, নিচের কোনগুলো ঘোষ ব্যঞ্জন। তো আমরা ওই যে এখানে আমরা যে ছকটা করছি যে প্রথম এবং দ্বিতীয় অঘোষ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কি ঘোষ। এখানে আরেকটা তথ্য আপনাদের বলে রাখি এখনই, প্রত্যেক বর্গের পঞ্চম ব্যঞ্জন, প্রত্যেক বর্গের পঞ্চম ব্যঞ্জনকে বলা হয় নাসিক্য। কি বলা হয়? নাসিক্য ব্যঞ্জন। প্রত্যেক বর্গের পঞ্চম ব্যঞ্জনকে কি বলা হয়? নাসিক্য ব্যঞ্জন। কারণ এই যে উ ইউ ন ন ম, উ ইউ ন ন ম, এই উ ইউ ন ন ম ব্যঞ্জনগুলো কে বলা হয় নাসিক্য ব্যঞ্জন। উ ইউ ন ন ম ব্যঞ্জনকে কি বলা হয়? নাসিক্য ব্যঞ্জন। এই নাসিক্য ব্যঞ্জনকে বলা হচ্ছে পঞ্চম বর্ণ। এটা আমরা আরেকটু পরে আলোচনা করব। তারপরে দেখেন আমাদের আরো যে 2 প্রকার ব্যঞ্জন রয়েছে, সেই 2 প্রকার ব্যঞ্জন কি আরেকটা প্রকারভেদ রয়েছে ব্যঞ্জনের। সেই প্রকারভেদটা কি? উচ্চারণে বাতাসের চাপের উপর ভিত্তি করে ব্যঞ্জন কত প্রকার, বাতাসের চাপের উপর ভিত্তি করে ব্যঞ্জনবর্ণ কত প্রকার। এখন বাতাসের চাপের উপর ভিত্তি করে ব্যঞ্জনবর্ণ কত প্রকার আমরা এটা একটু দেখতে পারি ডিটেইলি। সেটা হচ্ছে কি যে আপনি এমনি নিজেই পারবেন
রাখবেন, আপনি এই যে হাতের তালুটাকে এইভাবে নিন, এইভাবে নিয়ে এই যে নাকের মাথা বা নাকের ডগা আছে না, এই ডগা বরাবর নিয়ে আপনি উচ্চারণ করেন ক, উচ্চারণ করেন খ, উচ্চারণ করেন গ, উচ্চারণ করেন ঘ, উচ্চারণ করেন ক, খ, গ, ঘ। আবার উচ্চারণ করতে পারেন আপনি প, ফ, ব, ভ। আপনি মোবাইলের ওপাশে বসে বা ক্লাস যেভাবে দেখছেন সেভাবে উচ্চারণ করেন, তাহলে আপনি শেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে আরও সুবিধা হবে। যেমন আরেকবার উচ্চারণ করেন প, ফ, ব, ভ, ম। এই যে উচ্চারণের সময় দেখবেন কোনো কোনো বর্ণ উচ্চারণের সময় হাতে বাতাস বেশি লাগছে, কোনো কোনো উচ্চারণের সময় হাতে বাতাস কম লাগছে। হাতে বাতাস যখন বেশি লাগে তখন সেটা ভাই মানে চাপ যখন বাতাসের বেশি তখন সেটা মহাপ্রাণ, আর বাতাসের চাপ যখন কম লাগে তখন সেটা কি অল্প প্রাণ। এখন দেখেন আপনি উচ্চারণ আরেকবার চাইলে করতে পারেন ক, খ, গ, ঘ। দেখবেন জোর ব্যঞ্জনগুলো, প্রত্যেক বর্গের জোর ব্যঞ্জনগুলো উচ্চারণের সময় বাতাসের চাপ বেশি, বেশি চাপে মহাপ্রাণ আর অল্প চাপে অল্প প্রাণ। তারপরে তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ক বর্গ মানে প্রথম দ্বিতীয় এবং পঞ্চম, প্রথম দ্বিতীয় এবং কি পঞ্চম, এইগুলোতে বাতাসের চাপ কম, তাই প্রত্যেক বর্গের প্রথম দ্বিতীয় এবং পঞ্চমটা হচ্ছে কি অল্প প্রাণ। প্রত্যেক প্রথম দ্বিতীয় এবং পঞ্চমটা হচ্ছে কি অল্প প্রাণ। তাহলে অল্প প্রাণ ধ্বনি কোনগুলো? প্রথম দ্বিতীয় এবং প্রথম তৃতীয় এবং পঞ্চম। আমরা যদি দেখি মহাপ্রাণ কোনগুলো? প্রত্যেক বর্গের জোর ব্যঞ্জনগুলো, জোর ব্যঞ্জনগুলো কি মহাপ্রাণ। প্রত্যেক বর্গের জোর ব্যঞ্জনগুলোকে বলা হচ্ছে মহাপ্রাণ। তাহলে বেশি চাপে বেশি মহাপ্রাণ ও অল্প চাপে অল্প প্রাণ। আপনার যদি পরীক্ষায় প্রশ্ন হয় নিচের কোনগুলো অল্প প্রাণ, নিচের কোনগুলো মহাপ্রাণ, তাহলে আপনি কি করবেন? এই যে এইভাবে হাতের কাছে নিয়ে বাতাস খাওয়ার চেষ্টা করবেন। বেশি চাপে মহাপ্রাণ, অল্প চাপে অল্প প্রাণ। স্যার জিজ্ঞেস করলে বলবেন বাতাস খাচ্ছি। তো আমরা তাহলে এখানে এখন কি লিখতে পারি? অল্প প্রাণ ব্যঞ্জনগুলো কি কি, অল্প প্রাণ ব্যঞ্জনগুলো কি কি আমরা এখানে দেখতে পারি। তাহলে লিখতে পারি এখন প্রথম তৃতীয় আর কি পঞ্চম, প্রথম তৃতীয় এবং কি পঞ্চম। তো আর মহাপ্রাণ কোনগুলো? মহাপ্রাণগুলো হচ্ছে কি যে দ্বিতীয় এবং চতুর্থটাই হচ্ছে কি মহাপ্রাণ। তাহলে বায়ু প্রবাহের উপর ভিত্তি করে ব্যঞ্জনবর্ণ দুই প্রকার, অল্প প্রাণ এবং মহাপ্রাণ। তাহলে আমরা এগুলো শিখে ফেলছি যে অল্প প্রাণ ব্যঞ্জন কোনগুলো এবং মহাপ্রাণ ব্যঞ্জন কোনগুলো। কিন্তু এখানে আমাদের কোশ্চিন হতে পারে আরো একটি গুরুত্বপূর্ণ যে টপিক্সটা বাকি আছে সেটা হচ্ছে কোন বর্ণগুলোর উচ্চারণ কোথা থেকে, কোন বর্ণগুলো উচ্চারণ কোথা থেকে। আমাদের সমস্ত ব্যঞ্জনের উচ্চারণই কোথায় থেকে? আমাদের বাকযন্ত্র থেকে, যে বাকযন্ত্রের শুরু ফুসফুস থেকে এবং বাইরের অংশ হচ্ছে কি ওষ্ঠ দিয়ে শেষ। তো আমাদের যদি বলি এই বাকযন্ত্রের শেষের কোন অংশ থেকে উচ্চারিত হয়, আমাদের বাকযন্ত্রের বর্ণ উচ্চারণের শুরু হয় স্বরযন্ত্র থেকে, নট স্বরযন্ত্র, কি স্বরযন্ত্র। এই যে আমাদের এখানে উঁচা যে জায়গাটা রয়েছে এইটাকেই বলা হয় কি স্বরযন্ত্র, ঠিক আছে। তো মেয়েদের উঁচা নাই, খুঁজতে যাবেন না। তো দেখেন এই যে এই স্বরযন্ত্র থেকে আমাদের উচ্চারণ শুরু হয়, যেটাকে আমরা বলি কণ্ঠ। বিশেষ করে আরবি পড়ার সময় আমরা যখন মাখরাজ শিখি এটা তখন আবার আরবির ক্ষেত্রে আসলে বেশি বেশি গুরুত্বপূর্ণ হয়। যেমন দেখেন এই স্বরযন্ত্রটার বিষয়টা কি, স্বরযন্ত্রটাই হচ্ছে কি কণ্ঠ। তাহলে আমাদের মুখ বিবরের সবচাইতে, আমাদের বাকযন্ত্রের সবচাইতে বাইরের আবরণ কি? ওষ্ঠ। বাইরের আবরণ কি? ওষ্ঠ। এখন ওষ্ঠ খুললে, ওষ্ঠ বা ঠোঁট খুললে বের হয়ে আসে কি দাঁত, জিহ্বা না কিন্তু দাঁত, বা ঠোঁট খুললে বের হয়ে আসে কি দাঁত। এখন এই দাঁতের পিছনে তালুর আগে, দাঁতের পিছনে তালুর আগে দেখেন একটা উঁচা জায়গা রয়েছে, পেয়েছেন? একটু অনুভব করার চেষ্টা করেন ওপাশে বসে। দাঁতের পেছনে এবং তালুর আগে একটা উঁচা জায়গা রয়েছে, সেটাকে বলা শক্ত জায়গা, সেটা হচ্ছে মূর্ধা বা দাঁতের গোড়া বা দন্তমূলীয় বলে অনেকে। তো আমরা কি পাইলাম? বাকযন্ত্রের সবচেয়ে বাইরের আবরণ কি? ওষ্ঠ, তারপরে কি দন্ত, তারপরে কি মূর্ধা। মূর্ধার পরে রয়েছে দেখেন মুখ বিবরের ছাদ তালু, মুখ বিবরের ছাদ কি তালু, তারপরে কি রয়েছে কণ্ঠ। সিকোয়েন্সটা আরেকবার আমরা যদি বলি তাহলে প্রথমে ওষ্ঠ, তারপরে দন্ত, তারপরে মূর্ধা, তারপরে কি তালু, তারপরে কণ্ঠ। এবার যদি নিচে থেকে বলার চেষ্টা করি তাহলে কি কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। আরেকবার বলি কণ্ঠ, তালু, মূর্ধা, দন্ত, ওষ্ঠ। এই যে নিচের যে সিকোয়েন্সটা আছে না, এই নিচের সিকোয়েন্স থেকে লিখলেই বর্ণের উচ্চারণের স্থানগুলো আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি দেখতে পারি? যে উচ্চারণের স্থান লিখতে পারি, উচ্চারণের স্থান।
উচ্চারণের স্থান। এখন দেখেন এই উচ্চারণের স্থানগুলো কি বলছিলাম, সবচেয়ে নিচের উচ্চারণের স্থানগুলো কি, সবচেয়ে নিচের উচ্চারণের স্থানগুলো হচ্ছে কণ্ঠ। উচ্চারণের স্থান কি কণ্ঠ। তাহলে এই কবর্গীয় বর্ণগুলোর উচ্চারণের স্থান কোনটা, কণ্ঠ। তাই এগুলোকে বলা হয় কণ্ঠ ব্যঞ্জন, এগুলোকে বলা হচ্ছে কি কণ্ঠ ব্যঞ্জন। তারপরে দেখেন আমাদের পরবর্তীতে কণ্ঠের পরে কি ছিল আমাদের নিচের সিকোয়েন্স থেকে তালু, তাই এই চবর্গীয় ব্যঞ্জনগুলোকে বলা হচ্ছে তালেব্য ব্যঞ্জন। চবর্গীয় ব্যঞ্জনগুলোকে কি বলা হচ্ছে, তালেব্য ব্যঞ্জন, তালেব্য ব্যঞ্জন। তারপরে তালুর পরে কি ছিল আমাদের মূর্ধা, তালুর পরে কি ছিল কণ্ঠ তালু মূর্ধা। তারপরে এই আমাদের পরবর্তী ব্যঞ্জনটা হচ্ছে কি ব্যঞ্জন আমাদের, মূর্ধা ব্যঞ্জন, মূর্ধা ব্যঞ্জন। এই মূর্ধা ব্যঞ্জন, পরবর্তী ব্যঞ্জনটা হচ্ছে আমাদের মূর্ধা ব্যঞ্জন। এখন দেখেন তার পরবর্তী যে মূর্ধার পরে কি রয়েছে, দন্ত। মূর্ধার পরে কি রয়েছে, দন্ত। এই তবর্গীয় ব্যঞ্জনের উচ্চারণের স্থান হচ্ছে কি, তবর্গীয় ব্যঞ্জনের উচ্চারণের স্থান হচ্ছে দাঁত থেকে, তাই এটাকে বলা হচ্ছে দন্ত ব্যঞ্জন। এখন দেখেন পরবর্তী দন্তের পরে কি থাকে, ওষ্ঠ। দন্তের পরে কি থাকে, ওষ্ঠ। এই ঠোঁট থাকে, ঠোঁট। তাই পবর্গীয় ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ কোথা থেকে, ওষ্ঠ থেকে, তাই এগুলোকে বলা হচ্ছে কি ওষ্ঠ ব্যঞ্জন। এখন দেখেন এখানে তাহলে আমরা নিচ থেকে যে সিকোয়েন্সটা করছিলাম, এই সিকোয়েন্সে উচ্চারণের স্থানটাই হয়ে যায়। যেমন কবর্গীয় বর্ণের উচ্চারণ কণ্ঠ থেকে, চবর্গীয় বর্ণের উচ্চারণ তালু থেকে, টবর্গীয় বর্ণের উচ্চারণ মূর্ধা থেকে, তবর্গীয় বর্ণের উচ্চারণ দন্ত থেকে, আর পবর্গীয় বর্ণের উচ্চারণ ওষ্ঠ থেকে। এই কবর্গীয় বর্ণগুলো উচ্চারণ করেন ক, খ, গ, ঘ, উ, এগুলো কোথায় থেকে হচ্ছে, কণ্ঠ থেকে। অ্যাকচুয়ালি বাংলা বর্ণগুলো মানে এই মাখরাজ বা আপনি আরবি দিক থেকে চিন্তা করতে গেলে কি একদম কণ্ঠ থেকে উচ্চারণ হয় না, একদম ডিরেক্টলি কণ্ঠ থেকে উচ্চারণ হয় না। যেমন এই কণ্ঠ থেকে উচ্চারণ করলে এটা আরবি হরফগুলো উচ্চারণ হয়। যেমন আমরা যদি কণ্ঠ থেকে উচ্চারণ করি কি ক, খ, এমনভাবে উচ্চারণ হবে। কাচা কাচা আমানো, এমন উচ্চারণ করতে হবে না যে কাঁচা কলা দাও। তো এই যে এই উচ্চারণগুলো কণ্ঠ থেকে এমনভাবে হবে। তবে আমাদের ব্যাকরণ বিভাগ ধ্বনিবিজ্ঞানীরা বলে যে কবর্গীয়র উচ্চারণের স্থান কোথায় থেকে, কণ্ঠ থেকে এর উচ্চারণ হয়। তেমনিভাবে তবর্গীয়র উচ্চারণের স্থান তালেব্য থেকে, আর টবর্গীয় উচ্চারণের স্থান মূর্ধা থেকে, আর তবর্গীয় দন্ত উচ্চারণগুলোর স্থান কি দন্ত থেকে। দাঁতগুলো ত, থ, দ, ধ, এইগুলো হচ্ছে কি যে দন্ত থেকে, জিহ্বার আগা দাঁতকে স্পর্শ করে। টবর্গীয় উচ্চারণটা মূর্ধা, ট, ঠ, ড, ঢ, এই যে এগুলো হচ্ছে কি মূর্ধা থেকে। তারপরে দেখেন পবর্গীয়, নিজের দুই ঠোঁট, অন্যের না কিন্তু, নিজের দুই ঠোঁট স্পর্শ করে এই ব্যঞ্জনগুলো উচ্চারণ করা হয়। নিজের দুই ঠোঁট স্পর্শ ছাড়া এই ব্যঞ্জনগুলো উচ্চারণ করা যাবে না। প, ফ, ব, ভ, ম, এই নিজের দুই ঠোঁট ছাড়া, স্পর্শ ছাড়া এই ব্যঞ্জনগুলোর উচ্চারণ করা যাবে না। তো এখন দেখবো আমাদের যে এই অবর্গীয় ব্যঞ্জনগুলো আছে না, এই অবর্গীয় ব্যঞ্জনগুলো উচ্চারণ কোথায় থেকে হয়। তার মানে আমাদের এই অবর্গীয় ব্যঞ্জনগুলোর উচ্চারণটা, এদের কি উচ্চারণের স্থান নাই? অবশ্যই এদের উচ্চারণের স্থান আছে। এই ব্যঞ্জনগুলো কোনটা কোথায় থেকে উচ্চারণ হয় সেটা আমরা দেখব। এখন আমাদের এখানে দেখেন প্রথমে রয়েছে কি, প্রথমে রয়েছে আমরা দেখব এখানে এই ঘরে দেখব অবর্গীয় ব্যঞ্জন, অবর্গীয় ব্যঞ্জন। অবর্গীয় ব্যঞ্জনগুলো কোথায় থেকে উচ্চারণ হয় একটু দেখব। আমাদের প্রথমে যে ব্যঞ্জনটা রয়েছে সেটা একটু আমরা এখানে লক্ষ্য করি। প্রথমে রয়েছে আমাদের জ, প্রথমে রয়েছে কি জ। আমাদের এখানে কোথাও জয়ের উচ্চারণ আছে কি নাই? অবভিয়াসলি আছে, এই যে জ এখান থেকে উচ্চারিত হয়। তাই এই অন্তস্তীয় যে জটা রয়েছে, এই অন্তস্তীয় জয়ের উচ্চারণের স্থানও কোথায় হবে? অন্তস্তীয় জয়ের উচ্চারণের স্থান এই তালেব্য থেকে। তারপরে দেখেন আমাদের জয়ের পরে কি রয়েছে, আমাদের জয়ের পরে আমরা এই যে র, ল, এই উচ্চারণটা একটু পরে দেখব। তারপরে দেখেন এইটা কোন স বলেন তো? তালেব্য স। কোন স বলেন না? তালেব্য স। তাহলে আমাদের তালেব্য স নিঃসন্দেহে তালু থেকে উচ্চারিত হবে, তালেব্য স। তারপরে এটা কোন স? মূর্ধান্য স। এটা কোন স? মূর্ধান্য স। তো মূর্ধান্য স এর উচ্চারণের স্থান কোথায়? মূর্ধা। এটা কোন স? দন্তস্ব। কোন স? দন্তস্ব। তাহলে এই স এর উচ্চারণ স্থান কোথায়? দন্ত। এখন দেখেন এইটা উচ্চারণ করেন হ, উচ্চারণ করেন কি হ। এই হ যখন উচ্চারণ করবেন দেখেন এটা কণ্ঠ থেকে উচ্চারিত হয়, হ, হ, হলকের মাঝে থেকে একদম উচ্চারিত হয় কণ্ঠ থেকে। তারপরের বর্ণটি দেখেন ডয়ে বিন্দু র। কোন র? ডয়ে বিন্দু র। এখন এই ডয়ে বিন্দু র এর আমাদের একটা জায়গা রয়েছে না এখানে ড, এই ড থেকে উচ্চারিত হয় কি ডয়ে বিন্দু র। তারপরে দেখেন এই যে ঢয়ে বিন্দু র, এই ঢয়ে বিন্দু রটাও কোথায়? এখানে ঢয় যে এখানে আছে,
তাই এই ঢ থেকে উচ্চারিত হয় কি ঢয় বিন্দু র। তারপরে দেখেন এখানে কি আছে অন্তস্তীয়, অন্তস্তীয় এই বর্ণের অ্যাকচুয়ালি উচ্চারণ নাই, এই বর্ণটা কি হয় না উচ্চারণই হয় না। যেহেতু আমরা প্রথমে বললাম যে ব্যঞ্জন বর্ণ 39টি কিন্তু ধ্বনি কয়টি, ধ্বনি হচ্ছে 30টি, তাই এই অন্তুস্তয়ের উচ্চারণটা হয় না। তো পরবর্তীতে আমরা যেটা দেখতে পারি খণ্ডক্ত, অনেক ব্যাকরণবিদ মজা করে এটাকে বলা হয় যে অর্ধেক্ত, এটাকে কি বলে অর্ধেক্ত। তো এই ত বর্ণের উচ্চারণের স্থান কোথায় দন্ত, তাই এই খণ্ডক্ত এর উচ্চারণের স্থান কোথায় হবে দন্ত। এই যে অনুস্বর পরের বর্ণটা কি রয়েছে অনুস্বর, যার নিজের কোনো উচ্চারণ নেই, অনুস্বরের কি নাই উচ্চারণ নেই। তো তার কারণে এই বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই তিনটাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ, এই তিনটাকে কি বলা হয় পরাশ্রয়ী বর্ণ। কিন্তু অনেকে বলে চন্দ্রবিন্দুর উচ্চারণ নয়ের মতো হয়, নয়ের জায়গা থেকে হয়, অনুস্বরের উচ্চারণ উর মতো হয়, চন্দ্রবিন্দুর উচ্চারণ নয়ের মতো হয়, তাই এগুলো দন্ত এবং কণ্ঠা ধ্বনি হিসাবে ধরা হয়। এখন আমাদের এখানে দেখেন এই যে আমাদের ল, এই ল ব্যঞ্জনের উচ্চারণ ল যখন উচ্চারণ করি এটা দাঁতের গোড়ার দিকে আঘাত করে, তার কারণে এই লকে অনেকে বলে দন্ত ব্যঞ্জন। তো পরবর্তীতে আমরা অ্যাকচুয়ালি এই ব্যঞ্জনগুলোর উচ্চারণগুলো শিখেছি, কিন্তু এই যে আমাদের যে বর্গীয় ব্যঞ্জনের যে নিচের ব্যঞ্জনগুলো রয়েছে এই ব্যঞ্জনগুলোর বিভিন্ন নামে বিভিন্নভাবে এর নামকরণ করা হয়। তো আমরা এইটা একটু শিখবো, তার আগে আমরা যেটা শিখছিলাম নাসিক্য, অ্যাকচুয়ালি বাংলা বর্ণমালায় নাসিক্য বর্ণ কয়টি, বাংলা বর্ণমালায় নাসিক্য নাসিক্য বর্ণ 7টি, নাসিক্য বর্ণ কয়টি 7টি। নাসিক্য বর্ণ কি কি, বর্গীয় নাসিক্য বর্ণ হচ্ছে বর্গীয় নাসিক্য বর্ণ 5টি, উ ইউ ন ন ম, উ ইউ ন ন ম, এবং অবর্গীয় বর্গীয় নাসিক্য ব্যঞ্জন কয়টি বলছি উ ইউ ন ন ম, এবং অবর্গীয় বর্ণগুলোর মধ্যে কোনটা, এই যে অনুস্বরের মতো উচ্চারণ হয় ওর, তাই ও আরেকটি নাসিক্য ব্যঞ্জন, অনুস্বরের আরেকটি নাসিক্য ব্যঞ্জন, আর নয়ের মতো উচ্চারিত হয় চন্দ্রবিন্দু, তাই এইটাওকেও নাসিক্য ধরা হয়। তাই নাসিক্য ব্যঞ্জন আর বর্ণ হচ্ছে আরো 2টি। তো এগুলো বর্ণ, কিন্তু আমাদের এখানে প্রশ্ন করতে দেখা দেয় প্রশ্নকর্তাকে অনেক সময় নাসিক্য ধ্বনি কয়টি, নাসিক্য ধ্বনি কয়টি, নাসিক্য ধ্বনি যদি প্রশ্ন হয় তখন ভাই নাসিক্য ধ্বনি অ্যাকচুয়ালি 3টি, নাসিক্য ধ্বনি কয়টি 3টি, নাসিক্য ধ্বনি 3টি কি কি একটু আমরা এখানে আরেকবার দেখি, তাহলেই আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এই অনুস্বরের নিজস্ব কোনো উচ্চারণ নাই, এর উচ্চারণ উঁর মতো, তাহলে একটি বাদ। আর এই ইওর কোনো উচ্চারণ নাই, ইও অনেক সময় আয়ের মতো উচ্চারণ হয়, অনেক সময় অন্তস্তীয়র মতো উচ্চারণ হয়, তাই এই দুইটার উচ্চারণ স্বতন্ত্র না থাকার কারণে এটা উচ্চারণের দিক থেকে নাই। তারপরেও আপনারা উচ্চারণে দেখছেন দন্তান্ন মধ্যাহ্ন যেটাই থাকুক উচ্চারণের স্থান কয়টি কোনটি একটি, উচ্চারণ কোনটি দন্তন্য, এই দন্তন্বয়ের উচ্চারণ আছে। আবার এই চন্দ্রবিন্দুর উচ্চারণও কার মতো দন্তন্বয়ের মতো, তাই এই একটি এই উ ন আর ম এই তিনটাকে বলা হয় নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি যদি বলা হয় তাহলে 3টা, তাহলে কি উ দন্তন্য এবং ম এই 3টি হচ্ছে কি নাসিক্য ধ্বনি। তো নাসিক্য ধ্বনি 3টি, নাসিক্য ধ্বনি কয়টি 3টি, আর আমরা এখানে শিখলাম নাসিক্য বর্ণ কয়টি 7টি, নাসিক্য বর্ণ 7টি এবং নাসিক্য ধ্বনি কয়টি এই 3টি। তো তারপরে আমরা এই যে এখানে যে অবর্গীয় যে ব্যঞ্জনগুলো রয়েছে আমরা এতক্ষণ দেখলাম, এই যে অবর্গীয় যে ব্যঞ্জনগুলো রয়েছে একটু দেখেন, অবর্গীয় ব্যঞ্জনগুলো যখন আমরা অবর্গীয় ব্যঞ্জনগুলোর বিভিন্ন নামে পরিচিতি বা বিভিন্নভাবে এর নামকরণ করা হয় বিভিন্ন দিক থেকে এর কাজের ভিত্তিতে। তো আমরা এইগুলো একটু আলাদা একটা স্লাইডে দেখে এখন দেখেন অবর্গীয় ব্যঞ্জনগুলো কি হয়েছে জ র ল। তো আমরা এই অবর্গীয় ব্যঞ্জনগুলো যদি প্রথম লাইনের 3টা ব্যঞ্জনগুলো দেখি জ র এবং ল, এই জ র এবং ল এই 3টা ব্যঞ্জনের সাথে আরো একটি ব্যঞ্জন যুক্ত হয়, সেটা হচ্ছে কি ব, সেটা ব। এই যে এই চারটা ব্যঞ্জনকে ব্যাকরণবিদরা একটি নাম দিয়েছে, সেই নামটা হচ্ছে অন্তস্তীয় ব্যঞ্জন, সেটার নাম কি অন্তস্তীয় ব্যঞ্জন। এই অন্তস্তীয় ব্যঞ্জন কেন বলা হয়, আর এই ব পাইলাম কোথায়, আমাদের বাংলা ভাষায় বা বাংলা বর্ণমালায় ব কিন্তু 2টা, একটা বর্গীয় ব আর একটা অন্তস্তীয় ব, যে বর দীর্ঘমান কোনো রূপ নাই কিন্তু এটা উচ্চারণ হয়। যেমন দেখেন আপনারা অনেক সময় লেখেন না
স্বাধীন, কি লেখেন? স্বাধীন। এখানে কি আপনি বলেন স্বাবাধীন? এখানে কি বলেন স্বাবাধীন? বলেন না তো, স্বাবাধীন বলেন না, কি বলেন? স্বাধীন। তারপরে এই যে এখানে দেখেন ত্বক, এখানে কি আপনি বলেন তবক? বলেন কি তবক? এখানে বগুলোর উচ্চারণ হয় না, যে জায়গায় বয়ের উচ্চারণ হয় না সেটাকে বলা হচ্ছে অন্তস্তীয় ব্যঞ্জন, সেটাকে বলা হয় কি? অন্তস্তীয় ব্যঞ্জন। যেমন আব্বা, আব্বা, এখানে ব কি দ্বিত্ব উচ্চারিত হচ্ছে। আবার দেখেন, তার মানে এই সব জায়গায় বয়ের উচ্চারণ করলে কি বিপদ। কিন্তু আরেকটা জায়গায় দেখেন, এখানে দেখেন এই জায়গাতে যদি আপনি বয়ের উচ্চারণ না করেন তাহলে মহাবিপদ। তো এই জায়গাগুলোতে বয়ের উচ্চারণ করলে কি বিপদ, আর এখানে বয়ের উচ্চারণ না করলে মহাবিপদ। তো তার মানে আমাদের ব কিন্তু দুইটা, একটা অন্তস্তীয় ব আর একটা বর্গীয় ব। কিছু কোনো কোনো জায়গায় বয়ের উচ্চারণ হয়, কোনো কোনো জায়গায় বয়ের উচ্চারণ হয় না। যে জায়গায় বয়, এর কারণে এই অন্তস্তীয় ব্যঞ্জন বলা হচ্ছে কোন কয়টাকে? এই চারটাকে অন্তস্তীয় ব্যঞ্জন বলা হচ্ছে। তারপরে দেখেন এই চারটা অন্তস্তীয় ব্যঞ্জনের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা এখানে দেখেন, এই যে এই দুইটা বর্ণ আছে, এই দুইটা বর্ণকে আবার আলাদা আরেকটা নামে ডাকা হয়। সেটাকে এই র এবং লকে বলা হয় তরল বর্ণ। এই র এবং লকে কি বলা হয়? তরল বর্ণ। কেন স্যার তরল বর্ণ? এই দুইটা বর্ণ উচ্চারণের সময়, এই দুইটা বর্ণ উচ্চারণের সময় কি হয়? এই দুইটা বর্ণ উচ্চারণ মানে তরলের মধ্যে এই দুইটা বর্ণ আছে বিধায় তরল বর্ণ না। এই দুইটা বর্ণ উচ্চারণের সময় একটু দেখেন, এই যে এই র এবং ল, এই দুইটা ব্যঞ্জনই অ্যাকচুয়ালি দীর্ঘায়িত করে উচ্চারণ করা যায়। বাংলা বর্ণ ব্যঞ্জন বর্ণের এই দুইটা বর্ণ কি করা যায়? দীর্ঘায়িত করে উচ্চারণ করা হয়। যেমন আপনি যখন হচ্ছে মানে বাংলাদেশে ওই যে বিভিন্ন চানাচুরের অ্যাডগুলো আছে না, তখন ওখানে সুন্দর করে বলে না চানাচুর, এই যে রটাকে কি করা যায়? দীর্ঘায়িত করা যায়, তাই এটাকে বলা হয় তরল। তারপরে আপনি যখন হচ্ছে ফুটবল খেলা দেখেন, অ্যারাবিক কমেন্ট্রি তো শুনেই থাকেন, তাহলে সেখানে বলে না মেসি টু ফার্নান্ডেস, ফার্নান্ডেস টু দীপল, দীপল টু মেসি, গোল। এই যে ল, এই ল এবং রকে দীর্ঘায়িত করা যায়, এর কারণে এই দুইটা ব্যঞ্জনকে বলা হচ্ছে কি? তরল ব্যঞ্জন। এই দুইটা ব্যঞ্জনকে বলা হচ্ছে কি? তরল ব্যঞ্জন। এখানে আরো একটু তথ্য রয়েছে, সেই তথ্যটা একটু দেখেন, মনোযোগ দেন এই জায়গাটাতে। আরো এই তথ্যটা কি? এই যে এখানে আমাদের ল রয়েছে না, ল, এই লকে কিন্তু আরো একটি নামে ডাকা হয়। এই লকে কি করা হয়? আরো একটি নামে ডাকা হয়। এই লকে পার্শ্বিক ব্যঞ্জন বলে। এই লকে কি বলে? পার্শ্বিক ব্যঞ্জন বলে, পার্শ্বিক। এই পার্শ্বিক ব্যঞ্জনটা কি? এই ল ব্যঞ্জনটা যখন উচ্চারিত হয় তখন জিহ্বাটা কি করে? উপর থেকে পড়ে যায়। একটু দেখেন, এই যে এটা দেখেন, এইভাবে ঠিক পড়ে যায়। যখন এইভাবে যখন পড়ে যায় তখন এই যে মুখ বিবর থেকে যে বাতাসটা বের হয়, এই বাতাসটা দুই পাশ দিয়ে বের হয়, তার কারণে এই লকে কি বলা হয়? পার্শ্বিক ব্যঞ্জন বলা হয়। আর আরেকটা আরেকটা ব্যঞ্জন রয়েছে এখানে, আরেকটা ব্যঞ্জন রয়েছে, সেটা কি? র। এই রকে আবার আলাদা আরেকটা ব্যঞ্জনে ডাকা হয়। সেটা কি ডাকা হয়? এই রকে বলা হয় কম্পনজাত ধ্বনি। কম্পনজাত, এই কম্পনজাত ধ্বনি বলা হয়। কেন বলা হয়? এই যত ব্যঞ্জন বর্ণের যতগুলো বর্ণ রয়েছে, এই সবগুলো বর্ণের মধ্যে এই র বর্ণটা উচ্চারণের সময় গলা বেশি কম্পিত হয়, তার কারণে এটাকে কম্পনজাত বলা হয়। তাই আমাদের এই লাইনে আমরা চারটা বিষয় শিখছি, জ, র, ল আর অন্তস্তীয় ব মিলে এই চারটাকে বলা হয় অন্তস্তীয় ব্যঞ্জন। এবং র এবং লকে বলা হয় তরল স্বর। র এবং লকে কি বলা হয়? তরল ব্যঞ্জন বলা হয়। আর লকে শুধুই পার্শ্বিক ব্যঞ্জন বলা হয়। লকে শুধু পার্শ্বিক ব্যঞ্জন বলা হয়, আর রকে কম্পনজাত ব্যঞ্জন বলা হয়। তারপরে আমাদের পরবর্তীতে যে ব্যঞ্জনগুলো রয়েছে সেটা একটু দেখি। তালেবস্য মূর্ধন্যস্য দন্তস্য হ। তালেবস্য মূর্ধন্যস্য দন্তস্য হ। তালেবস্য মূর্ধন্যস্য দন্তস্য এবং হ। এই যে যে চারটি ব্যঞ্জন রয়েছে, এই চারটি ব্যঞ্জনকে ব্যাকরণবিদরা একটি নাম দিয়েছে। এই চারটি ব্যঞ্জনকে কি করছে? ব্যাকরণবিদরা একটি নাম দিয়েছে। সেই নামটা কি একটু দেখেন তো। এই চারটা ব্যঞ্জনকে ব্যাকরণবিদরা যেটা বলে সেটা হচ্ছে, এই চারটা ব্যঞ্জনকে বলা হচ্ছে ঊষ্ম ব্যঞ্জন। ঊষ্ম ব্যঞ্জন, ঊষ্ম ব্যঞ্জন। ঊষ্ম ব্যঞ্জন কেন? এই ব্যঞ্জনগুলো উচ্চারণের সময় গরম বাতাস বের হয়। তালেবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এই বর্ণগুলো উচ্চারণের সময় কি বলা হয়? ঊষ্ম ব্যঞ্জন বলা হয়। এরপরে দেখেন আমাদের এই যে এই ঊষ্ম ব্যঞ্জনগুলোর মধ্যে এখানে আমাদের আরো যে দুইটা ব্যঞ্জন রয়েছে, সেই ব্যঞ্জন দুইটা কি কি? একটা তালেবস্য
এবং আরেকটা হচ্ছে দন্তস্ব, আরেকটা কি দন্তস্ব। এই দুইটা ব্যঞ্জনকে আধুনিক ব্যাকরণবিদরা বলে, এই দুইটা ব্যঞ্জনকে আধুনিক ব্যাকরণবিদরা বলছে শীষ ব্যঞ্জন, শীষ ব্যঞ্জন। এই দুইটা ব্যঞ্জনকে আধুনিক ব্যাকরণবিদরা কি বলছে শীষ ব্যঞ্জন। এই দুইটা ব্যঞ্জন উচ্চারণের সময় কি হয় শীষ আওয়াজ হয়, তার কারণে কি বলা হচ্ছে এই দুইটা ব্যঞ্জনকে বলা হচ্ছে শীষ ব্যঞ্জন। এবার দেখেন এই যে আমাদের এখানে যে ব্যঞ্জনগুলো উচ্চারণ করছি এই ব্যঞ্জনগুলোর মধ্যে দেখেন এই যে তালেবস্য মূর্ধন্যস্ব হয় এইগুলোকে বলা হচ্ছে উষ্ম ব্যঞ্জন, তালেবস্য এবং দন্তস্ব এটাকে বলা হচ্ছে কি শীষ ব্যঞ্জন বলা হচ্ছে। তারপরে দেখেন আমাদের পরবর্তীতে যে লাইনের যে বর্ণগুলো দেওয়া ছিল সেটা কি ডয়বিন্দুর, ঢয়বিন্দুর, অন্তস্থ এবং খণ্ডক্ত। তো অন্তস্থীয়র উচ্চারণ কিসের মতো হয়? অন্তস্থীয়র উচ্চারণ আমরা বলছি অয়ের মতো হয়, অয়ের মতো হয়। আর খণ্ডক্তয়ের উচ্চারণ কিসের মতো হয়? তয়ের মতো হয়। তো এখন আমাদের এখানে আর যে দুইটা বর্ণ বাকি রয়েছে সেই দুইটা বর্ণের মধ্যে একটি দেখেন যে ডয়বিন্দুর, একটি ডয়বিন্দুর আর একটি ঢয়বিন্দুর। এই ডয়বিন্দুর এবং ঢয়বিন্দুর এই ব্যঞ্জন দুটো এই 1801 সালে উইলিয়াম কেরি বা চার্লস উইকেলসের ওই সময়ে এই বর্ণ দুটা যুক্ত হয়। এই বর্ণ দুটাকে উচ্চারণের সময় জিহ্বা কখনো স্থির থাকে না, জিহ্বা কখনো কি থাকে না স্থির থাকে না। যেমন ডয়বিন্দুর, ড্রয়বিন্দ্র, ঢ্রয়বিন্দ্র। এর কারণে এই দুইটা ব্যঞ্জনকে বলা হচ্ছে তারণজাত ব্যঞ্জন। কি ব্যঞ্জন বলা হয়? তারণজাত ব্যঞ্জন, তারণজাত ব্যঞ্জন বা তারিত ব্যঞ্জন বলা হয় এই দুইটা ব্যঞ্জনকে, ডয়বিন্দু র এবং ঢয়বিন্দু রকে। এবং পরবর্তীতে আমাদের যে ব্যঞ্জনগুলো রয়েছে দেখেন পরবর্তীতে রয়েছে অনুস্বর বিসর্গ এবং অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু, অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু, অনুস্বর বিসর্গ হ এবং চন্দ্রবিন্দু। এই অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই ব্যঞ্জনগুলোকে বলা হয় পরাশ্রয়ী ব্যঞ্জন। এই ব্যঞ্জনগুলোকে কি বলা হয়? পরাশ্রয়ী ব্যঞ্জন, পরাশ্রয়ী ব্যঞ্জন। এই অনুস্বর বিসর্গ চন্দ্রবিন্দুকে বলা হয় পরাশ্রয়ী ব্যঞ্জন। অনুস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দুকে কি বলা হচ্ছে? পরাশ্রয়ী ব্যঞ্জন। তো আমাদের ব্যঞ্জন বর্ণের মূলত প্রধান যে বিষয়গুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা এখানে দেখলাম যে ক থেকে ম পর্যন্ত এই ব্যঞ্জনগুলোকে বলা হচ্ছে বর্গীয় ব্যঞ্জন। এখানে আবার স্পর্শ বা স্পৃষ্ট ব্যঞ্জন রয়েছে 16টি। তার মধ্যে আমরা এখানে দেখলাম প্রত্যেক বর্গের প্রথম এবং দ্বিতীয়টা হচ্ছে অঘোষ, তৃতীয় চতুর্থ পঞ্চম ঘোষ, পঞ্চম ব্যঞ্জন নাসিক্য। আর প্রত্যেক এই বর্গীয় ব্যঞ্জনের পাঁচটা বর্গে ভাগ করা হয়েছে ক, চ, ট, ত, প। আর অল্পপান এবং মহাপানের যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে প্রত্যেক বর্গের জোর ধ্বনিগুলোকে বলা হচ্ছে মহাপ্রাণ আর প্রত্যেক বর্গের বেজোর ধ্বনিগুলোকে বলা হচ্ছে কি অল্প প্রাণ। আর আমরা উচ্চারণের দিক থেকে কবর্গীয় বর্ণের উচ্চারণ কণ্ঠ থেকে এবং এই হয়ের উচ্চারণও কোথা থেকে? কণ্ঠ থেকে। তারপর তয়বর্গীয় বর্ণের উচ্চারণ তালেব্য, চবর্গীয় বর্ণের উচ্চারণ তালেব্য, টবর্গীয় মূর্ধা এবং তবর্গীয় বর্ণের উচ্চারণ দন্ত এবং পবর্গীয় বর্ণের উচ্চারণ কি ওষ্ঠ থেকে। তো আমরা ব্যঞ্জন বর্ণের প্রধান বিষয়গুলো আমরা এখানে দেখলাম। এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে অনুবর্ণ বলা হয়। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? অনুবর্ণ বলা হয়। কেন অনুবর্ণ বলা হয়? দেখেন এটা মানে সংক্ষিপ্ত হওয়ার কারণে অনুবর্ণ বলা হয়। অনুবর্ণ 3 প্রকার: সংক্ষিপ্ত ব্যঞ্জন, রেফ ব্যঞ্জন এবং ফলা। এই 3 ভাগে ভাগ করা হয় অনুবর্ণকে। সংক্ষিপ্ত ব্যঞ্জন কোনগুলো? আমরা যখন যুক্ত ব্যঞ্জন লিখি তো যুক্ত ব্যঞ্জন লেখার সময় অনেকে এইভাবে দন্তাস্ব, তারপরে এইভাবে মূর্ধন্য ষ লিখিত। তো এই যে এইগুলোকে বলা হচ্ছে কি অনুবর্ণ, ওইগুলোকে বলা হচ্ছে কি অনুবর্ণের সংক্ষিপ্ত ব্যঞ্জন। রেফ বর্ণ রয়েছে কয়টি? বাংলা বর্ণমালায় রেফ বর্ণ হয়ে রয়েছে 1টি। র বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় রেফ। এই যে বর্ণের উপরে যে চিহ্নটা থাকে এটাকে বলা হয় রেফ বর্ণ। রেফ বর্ণ 1টি। আর আমাদের এই ফলা বর্ণ রয়েছে 6টি। ফলা বর্ণ রয়েছে কয়টি? 6টি। যেমন দেখেন এই ফলাবর্ণ 6টি আপনি এক মুহূর্তের মধ্যে মনে রাখতে পারেন। দেখেন কিভাবে মনে রাখবেন, একটু এদিকে লক্ষ্য করেন। যেটা হচ্ছে কি যে মজার লবণ খাবেন। কি খাবেন? মজার লবণ,
দন্তান্ন দিয়ে লিখলাম লবণ। তো দেখেন লবণ, মজার লবণ, মফালা জফালা রফালা লফালা বফালা নফালা, এটা মফালা জফালা রফালা বফালা লফালা, এই 6টা ফলা। আপনি এভাবে মনে রাখতে পারেন, বল রমজান, রমজান, বল রমজান। এই বফালা লফালা রফালা মফালা জফালা নফালা, এই 6টা কি ফলা, এই 6টি হচ্ছে ফলা। তাই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ, আর এই ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? অনুবর্ণ বলা হয়। অনুবর্ণ 3 প্রকার, সংক্ষিপ্ত ব্যঞ্জন, রেফ আর ফলা। সংক্ষিপ্ত ব্যঞ্জন, রেফ এবং কি ফলা, এগুলো এই হচ্ছে ব্যঞ্জন বর্ণের অনুবর্ণ। তো আমরা এতক্ষণ চেষ্টা করছি ব্যঞ্জন বর্ণের সম্পর্কে ডিটেল এবং বিশদ একটি আলোচনা করার জন্য, যেটা আমরা এখানে হচ্ছে কি যে উল্লেখ করছি। তো আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ফলো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ক্লাসগুলো পেয়ে যান। আর আমাদের ক্লাসগুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন, এবং আমাদের ক্লাস আর নতুন কোন কোন টপিক্সে ক্লাস চাচ্ছেন সেগুলো কমেন্টস বক্সে আপনারা জানিয়ে দিতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।